কি অবস্থা? ভালো। তোমার কি অবস্থা? আমার অবস্থাও ভালোই। আমার পানি নাই নাই অবস্থা। আরে তোর আবার পানি নাই কেন আজকে? আরে এখানে হচ্ছে তোর এখন হচ্ছে তোর ওই যে খরার ওয়েদার চলতেছে আর কি বেসিক্যালি। তো হ্যাঁ, কয়দিন পর পরই আর কি পানি থাকে না। যন্ত্রণা আসলে, পানি না থাকলে খুবই ঝামেলা। কোনো কাজই করা যায় না, মনে কর যে হুম। খাওয়ার পানি কেনা আছে ওটা নিয়ে সমস্যা নেই, কিন্তু বাকি কাজ করা খুবই ঝামেলা। এই মানে বড় ডেকচি থেকে নিয়ে বারবার কাজ করা খুবই ঝামেলা। স্পেশালি এই যে তো হচ্ছে থালা বাটি খাওয়ার পরে এগুলো পরিষ্কার করা বা রান্না করার পরে এইটাই হচ্ছে সব থেকে বড় ঝামেলা। হুম। এই পাফ, ঘুমাইস না আর, উঠ। ঘুমাচ্ছি না, আজকে জেগে আছি। এটা আমার আমার অ্যাভাটারের সমস্যা। সে সবসময় চোখ বন্ধ করে থাকে। হ্যাঁ, মিস। আমি বুঝি না ওরা বাজারটা সবসময় চোখ বন্ধ করে থাকে কেন। এই যে ও দেখ। মনে হয় নিচের দিকে তাকায় থাকে মনে হয়। হ্যাঁ, না আমি আমি কিবোর্ডের দিকে তাকায় আছি। এই যে। আচ্ছা, না কিন্তু হুম। আমি নিচের দিকে তাকায় থাকলে, আমার যদি ভিডিও অন করা থাকে এবং আমি যদি নিচের দিকে তাকায় থাকি তো আমার মাথাটা ঝুঁকে যায়। কিন্তু ওর মাথা ঝুঁকে না, ওর খালি চোখই বন্ধ হয়। ও হচ্ছে মাথা না ঝুঁকিয়ে নিচের দিকে তাকায় থাকে সেজন্য। আচ্ছা। এই যে একটু আগে আমার চোখ বন্ধ ছিল, কিন্তু আমি চোখ খুলে রাখছিলাম। বিশ্বাস করে, আমি দেখলাম ও নিজে নিজে চোখ বন্ধ করে রাখছে। আমার দোষ না। আমি বিশ্বাস করি না যে ও ঘুমায় পড়ে যাচ্ছে, দেখ। হ্যাঁ, আমারও মনে হয় ঘুমাইতেছো। আরে না, আমি ঘুমাচ্ছি না, আমি আজকে ঘুমাচ্ছি না। অফিসের দিন অনেক সমস্যা হয় আমার, কিন্তু ছুটির দিনে ঠিক আছে। এই যে আমি এতক্ষণ দেখলাম ও নিজে এই যে এখনো চোখ বন্ধ করতেছে নিজে নিজে। ওর অ্যাভাটারটাও ওর আমাকে মতো আমার ঘুমাতে অনেক পছন্দ করে। আমাকে আমাকে আমার বস এত ভালোবাসে যে ছুটির দিনেও আমাকে মেসেজ পাঠিয়েছে। বাহ। সে তো নতুন কিছু নয়, তোর বস তো তোর বোন। হুম। বোন এত বোনকে মেসেজ ভালোবাসে। পাঠাবে না তো কে পাঠাবে বল? হ্যাঁ, মানে ওই যে ভালোবাসা রাখতে পারতেছি না কোথাও। ওই যে একটা কেউ তো দেখছিলাম। ভালোবাসে। ওখানে বলে যে, মানে ইংরেজিতে বলছে, আমার ইংরেজি কথাটা মনে নাই। জীবনের একটা সময়ে তোকে হচ্ছে একজন মানুষ অনেক খুঁজবে, সারাক্ষণ তোর খবর নিবে, সারাক্ষণ তোর মানে কি বলে, খুঁজবে আর কি তোকে সব সময়। ও সে হ্যাঁ, হচ্ছে তোর তোমার সুপারভাইজার, ম্যানেজার। তোর বস। তোকে হ্যাঁ, হারাবে। হ্যাঁ। তো হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একদম মানে মাথাটা খারাপ করে দেয়। আচ্ছা, আজকে হে গাইস বল, বলা হয় নাই এখনো। আজকে তুমি এই বলবা। যে, না না, পাঁচটার থেকে সুন্দর করে হেই গাইস বলে। হ্যাঁ, এটা তোমার জন্য না আর বরাদ্দ। বলতে পারবো। হ্যাঁ। হেই গাইস, বলছি হয়ে গেছে। আর বলতে পারবো না। উফ, কি সুন্দর দেখছি। এই হেই গাইস শুনে যদি আমাদের ভিউয়ার্স না বাড়ে তাহলে আর কেমনে বাড়বে তুই বল? ভিউয়ার্স তো এই, বাড়তেছে না রে। আসলে আমরা ঠিক মতো মার্কেটিং করতে পারতেছি না, ঠিক মতো টাইমও দিতে পারতেছি না। আমি আসলে সব থেকে হ্যাঁ। বড় কথা কি, আমরা সোশ্যাল মিডিয়ার ব্যাপারে খুবই নুব। উম আর খুবই ইদানিং নুব। আসলে তার আমরা থেকে টাইম বড় দিতে পারতেছি সমস্যা না। হচ্ছে এই ঘুমন্ত অ্যাভাটার দিয়ে আসলে খুব একটা কাজ হচ্ছে না। হ্যাঁ। তোরা মানুষ। আমরা আমরা উবু 10-20 করি, ঠিক আছে। উবু 10-20 করে যার নাম আসবে নেক্সট দিন তার চেহারা দেখানো হবে। না ও না 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 গড। না 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 না, এই এই খেলা খেলবো না। না, খেলতেই হবে, তোর কোনো অপশন নাই। এই খেলা খেলবো না। আমরা এখন তাহলে বলতে আমরা পারি যে এই প্রস্তাব নিয়ে আসছে সে, সে শুরু করুক। না না। কে কে কেন কোথায় আসছে? কেন? বললাম এই আইডিয়া নিয়ে যে আসছে সে শুরু ও করুক। হ্যাঁ হ্যাঁ, সেই শুরু করবে, রাইট। আমাদের যতদিন পর্যন্ত আমি তো চেহারা দেখানোর ব্যাপারে আমরা কেউই রাজি না, যেটার জন্যই অ্যাভাটার চুজ করা বা এই জুম মিটিং এ অ্যাভাটার দিয়ে আসা। কিন্তু আমি মোটামুটি শিওর, মানে যতদিন পর্যন্ত তুই ফেস না দেখাবি বা
ততদিন পর্যন্ত এই যে ভিউ এর অবস্থা এমনই থাকবে, কারণ হচ্ছে শোন, তোকে আমি আরেকটা কথা বলি, ফেস দেখালেও যে বিয়ের খুব একটা উন্নত হবে ব্যাপারটা ওরকম না। না না, তাও না, of course না, মানে আমি ফেস ভ্যালু বাড়াচ্ছি না, কিন্তু মানে জাস্ট কম্পেয়ার করতেছি আর কি। কারণ হচ্ছে, মনে করো আমাদের টার্গেট অডিয়েন্সের একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে বাংলাদেশের মানুষ খুব একটা পডকাস্ট শুনে না। পডকাস্ট যদি শুনতো তাহলে মনে কর যে আমরা পডকাস্ট ফার্স্ট অফ অল ইউটিউবেই আপলোড দিতাম না, মানে ইউটিউবে দিতাম বাট ওটা একটা সেকেন্ডারি মিডিয়া হইতো। হুম। তোর হচ্ছে প্রাইমারি মিডিয়া সবসময় তোর স্পটিফাই বল বা অন্য যেগুলা মানে মেইন পডকাস্ট, অ্যাপলস পডকাস্ট, এগুলাতেই আপলোড দিতাম। কিন্তু এগুলাতেই আসলে হচ্ছে রিচটা অনেক কম, আর যেহেতু আমাদের টার্গেট অডিয়েন্সই এরকম, তোর হচ্ছে বাংলাদেশকে ঘিরে, তো এটার জন্যই আর কি মেইন সমস্যাটা হচ্ছে আমার যেটা মনে হয়। হ্যাঁ, আর তুই যখন চেহারা, তুই নিজেকে এক্সপ্রেস করবি বা নিজেকে সামনে আনবি, তখন আসলে এনগেজমেন্টটা বাড়ে। আদারওয়াইজ অচেনা ফেস বা এই কার্টুন ফেস দিয়ে, আমরা তো এমন না যে কার্টুন বানাইতেছি যে অ্যাটলিস্ট মানুষ বসে এন্টারটেইন হবে, ওটাও না। লিটারেলি তিনজন স্ট্যাচুর মতো বসে থাকি। কিছু আহ, মাঝে মাঝে এ ঘুমায় যায়, মাঝে মাঝে ও ঘুমায় যায়। তো এটাও মনে করে যে মানুষের জন্য অনেকক্ষণ একসাথে দেখাটাও একটু টাফ আর কি। যাই হোক, কি আর করা যাবে। টাকা পয়সা অনেক হলে তখন চেহারা দেখাবো না। এই এই কম টাকায় এরকম খারাপ সেটিংসে এই অবস্থায় চেহারা দেখা এখন আর কি হবে। টাকা পয়সাটা যে অনেক হবে, হবে কিভাবে? হুম, আমি হচ্ছে গত পডকাস্টে তোদেরকে বললাম না, যে হচ্ছে আমি, আমার বস আমাকে একটা জ্যাকেট দেখতে পাঠাইছে, সেটার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 2,60,000 টাকা। তো যাই হম। হোক, ভালো কথা। তো আমি হচ্ছে মোটামুটি ওনার অনেক আহ, কাজ করে দেই। তো তার মধ্যে একটা কাজ হচ্ছে ওনার, উনি যেহেতু ইংলিশ ওরকম পারে না, তো হম। আমি হচ্ছে ওনার ছেলের স্কুলের যেগুলা মিল বা কমিউনিকেশন, ওগুলো আমি করে দিই। তো আমি হচ্ছে এর মধ্যে দেখলাম যে উনি ছেলের স্কুলের পুরা বছরের হচ্ছে তোর টিউশন ফিসটা দিয়ে দিবে। তো সেটা হচ্ছে তোর পুরা বছরের শুধুমাত্র টিউশন ফিস হচ্ছে 30,000 USD। শুধুই টিউশন ফিস, বাকি সব খরচ তোর এখনো বাকি। তো আমি হিসাব করলাম যে ওনার ছেলের টিউশন ফিস এক বছরে যা, আমার 3 বছরের ইনকামও তা না। সেভিংস তো অনেক পরের কথা, লিটারালি ইনকামও তা না। তো এটা নিয়ে আমি হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, যে আজকে হম। আমি এই ব্যাপারটা হিসাব করার পরে মোটামুটি ডিপ্রেশনে চলে গেছি। যে উনি ওনার ছেলের জন্য মাসে যেই পরিমাণ স্কুলে টিউশন ফিস দেয়, উনি আমাকে সেই বেতনটাও দেয় নাই। তো আমার মনে হলো যে ওনার আসলে এই কাজটা করা উচিত হয়নি। আমি ধরে ফেলছি ব্যাপারটা কেমন না, যে আমার হম। এমপ্লয়ি হচ্ছে আমাকে ওনার ছেলের টিউশন ফিজের সমান বেতনও দেয় না। তো যাই হোক, তো কথা বলতে বলতে তখন বলতেছে যে এটা আসলো যে পৃথিবীটাই এরকম, যে এই যে অসামঞ্জস্য, বা এক্সাক্ট ওয়ার্ডটা আমার কেন এখন মাথায় আসতেছে না, ওয়ার্ডটা জানি কি ছিল, যে এই অসম বন্টনটা, এটা হচ্ছে পুরা ওয়ার্ল্ড জুড়ে। এখন এটাতে কিছু করার নাই। তো মনে কর যে উনি, আহ আমি ওনাকে খারাপ করে ভাবে বলতেছি না। ধর ওনার অনেক টাকা আছে জন্য উনি হচ্ছে এখানে এসে উম, মানুষ হায়ার করে ওনার কাজকর্ম সবই করে ফেলতে পারতেছে। তো হয়তো বা ওনার কাছে, আমি যেরকম বাইরে থেকে পড়াশোনা করছি, হয়তো বা ওনার কাছে ওনার দেশ থেকে ফরেন ডিগ্রি ওরকম নাই, বা ওনার হয়তো অত পড়াশোনা করাও লাগে নাই, কিন্তু শুধুমাত্র ওনার কাছে টাকা আছে জন্য উনি আমাকে বা আরো আমার মতো আরো কয়েকজনকে হায়ার করে ওনার সব কাজ করে নিচ্ছে। এবং ওনার এই ধরনের কোনো সমস্যা নাই। আবার বলতে গেলে আমি যেরকম ওনার এটা দেখে হচ্ছে মোটামুটি ডিপ্রেশনে চলে গেছি, আবার হয়তো বা আমার আশেপাশের মানুষজন, এখানে না, ধর দেশের বাড়িতে, আমার বাড়িতে আশেপাশে যারা আছে অনেকেই আছে, তারাও হয়তো বা আমার আমার জায়গায় আসার জন্য বা আমাকে দেখে তাদের মনে হয় যে আরে, দেশের বাইরে থেকে হয়তো বা অনেক টাকা কামাচ্ছে,
আমি কেন ওখানে যাইতে পারতেছি না, বা আমার অবস্থা কেন এরকম না। তো তারপর আবার মনে হলো কি, থাক, আমি মন খারাপ করে কি করব। এখন আসলে সবাই যার যার জায়গা থেকে অনেক ডিপ্রেসড, ডিপ্রেসড না হলেও যার যার জায়গা থেকে হয়তো বা সবাই ওরকম আহ স্যাটিসফাইড অসম না আর কি। বন্টনে ভুগতেছে। হ্যাঁ, ডিসস্যাটিসফাইড, এই যে ডিসস্যাটিসফাইড, এবং হচ্ছে তার এক্সপেকটেশন লেভেলে পৌঁছাইতে পারতেছে না। তাই ভেবে ভেবে আবার নিজেকে সান্ত্বনা দিয়ে তারপরে লাস্ট একটা সেন্টেন্স তো আছে, কপালে না থাকলে কি হবে, ওই কপালের দোষ দিয়ে বসে আছি। কিন্তু হুম। মানে 2 দিন ধরে খুবই ভাবলাম যে আসলে মানে এরকম অবস্থা, এটা থেকে আসলে বের হওয়ার উপায় কি, বা এটার ইমপ্রুভমেন্টের উপায় কি। তো তুই হয়তো তুই হয়তো বের হয়ে আসতে পারবি মানে কি, আমি বেশিরভাগ সময় যেটা খেয়াল করছি সেটা হচ্ছে, আমরা যেই মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, এখান থেকে এসে তুই যদি ওই কমফোর্টেবল লাইফটা লিড করতে চাস যেটা তোর বস এখন করতেছে, সেটা সেটার জন্য তুই, হ্যাঁ, তুই অনেক পরিশ্রম করলে ওই লেভেল পর্যন্ত আর্ন করতে পারবি, কিন্তু তুই ওইটা ভোগ করতে পারবি না, ওইটা তোর নেক্সট জেনারেশন ভোগ করতে পারবে। এই এক্স্যাক্টলি এই ব্যাপারটাও কথা হচ্ছিল, যে তখন আমরা বলতেছিলাম আর কি, যে উনি আসলে এই জিনিসটা হচ্ছে এভাবে এনজয় করতেছে কারণ ওনার বাবা মা বা ওনার দাদা দাদি তারা হচ্ছে ওরকম ছোট ছোট করে সেভিংস করে ওগুলা ইনভেস্ট করে মানি রিজেনারেট করছে। এই জন্য ওনার জন্য ব্যাপারটা ইজি, ওনার হচ্ছে জেনারেশনাল ওয়েলথটা আছে। তো হচ্ছে এই জন্য ওনার পক্ষে এটা হচ্ছে ইজি হচ্ছে। তাই এটা কথায় কথায় আরো অনেক কথা হচ্ছিল। তো এর মধ্যে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তুই অনেক সময় অনেক হার্ড ওয়ার্ক করবি, তুই অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু তারপরও দেখবি যে তুই হচ্ছে ওই তোর এক্সপেক্টেড গোলে পৌঁছাইতে পারতেছিস না। তো আমার কাছে মনে হয় তো সবগুলো ফ্যাক্টর একসাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট। এক, ওয়েলথ, তোর হচ্ছে ট্যালেন্ট, প্লাস তুই কতটুকু হার্ডশিপ করতে পারতেছিস। যে কোনো একটা এলিমিনেট করে দিলে আসলে ওরকম হয় না, আনটিল আনলেস ওই যে তোর ফোর ফাদারের হচ্ছে অনেক আহ, জমি জায়গা আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল অনেক আগে থেকে। তাছাড়া এই এই সময়টাতে এসে শুধুমাত্র অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টের জন্য যে দেশের বাইরে গিয়ে খুব ভালো পজিশনে চলে যাওয়া, খুব হ্যান্ডসাম একটা স্যালারি আর্ন করা, নিজেই সেলফ সাফিসিয়েন্ট হয়ে হচ্ছে একমাত্র প্রোভাইডার হওয়া, এগুলো খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। আমাদের কথাই চিন্তা কর, আমরা এ পর্যন্ত তাও আসছি মনে কর যে ওই এইটুকু আসছি, হয়তো বা আরো বেশি দূর যাইতে পারতাম ওই 3টা ফ্যাক্টর একসাথে থাকলে। নাই জন্য একটু নিচের ক্যাটাগরিতে আছি, যদি থাকতো তাহলে হয়তো বা আর একটু ভালো জায়গায় যাইতে পারতাম। এখন 3টার কম্বিনেশন আসলে করতে পারতেছি না একসাথে। এই প্রসঙ্গে হচ্ছে মানে আমি একটু অদ্ভুত একটা কথা বলি, সেটা হচ্ছে আমিও কিছুদিন আগে আমার একটা, কিছুদিন আগে না, এই গতকাল বা তার আগের দিনই আমিও আমার একটা ফ্রেন্ডের সাথে এই ধরনের কথাবার্তা বলতেছিলাম। তো ওখান থেকে কেমনে কেমনে যেন হচ্ছে লালনের কথা আসছে আর কি। মানে লালনের আখড়া টাখড়া, ওখানে যে মানুষজন কি করে না করে এসব হাবি জাবি নিয়ে আর কি। তো আমার হঠাৎ মনে হইলো যে আসলে ওরাই মনে হয় লাইফে, মানে একটা লাইফের সাথে একটা ইয়েতে আসতে পারছে, তাকে কি বলে, সেটেলমেন্টে আসতে পারছে। যেমন আমাদের ব্যাপারটা কি, আমরা যতই পাই আমাদের নিড আরো বাড়তে থাকে। আমরা আরো, মানে আরো অনেক কিছুর অভাব বের হয়, একটা জিনিস অ্যাচিভ হইলে এরপরে দেখা যায় যে এরপরে আরো আরো অনেক কিছু সামনে চলে আসে যেটা মনে হয় যে আমাদের নাই কেন। তো তখন মানে ওদের কথা যখন আসছে ওখান থেকে আমার মনে হলো আর কি, যে ওরা মনে হয় লাইফের এমন একটা পর্যায়ে যেতে পারছে যেখানে গিয়ে ওদের মনে হয়েছে যে ওরা এখন যে পজিশনে আছে ওইটাই ওদের জন্য ঠিক আছে। ওদের লাইফের মানে নিড বা আরো যে আরো বেটার কিছু পাইতে হবে, যাইতে হবে, অ্যাচিভ করতে হবে, এই ব্যাপারগুলো ওদের লাইফ থেকে আমার মনে হয় আর কি চলে গেছে। না, আসলে তুমি যখন পার্সোনালি স্যাটিসফাইড হয়ে যাবা, তোমার মধ্যে আর কোনো ডিমান্ড থাকবে না, কোনো লাস্ট থাকবে না, তখন তোমার হচ্ছে এই ধরনের কমপ্লেনও থাকবে না যে আমার কেন নাই বা এই নাই। যেমন আমরা চাইলেই এখন লাইফের যে অবস্থাতে আছে এটাতে স্যাটিসফাইড হয়ে চুপচাপ বসে থাকতে পারি।
যে যা হুম, হয়েছে হুম। এনাফ, আলহামদুলিল্লাহ, আমার এর থেকে বেশি কিছু দরকার নাই। কিন্তু এটা পারতেছি না, এটা বলতে গেলে আমাদের পার্সোনাল সমস্যা, এটার সাথে আবার অনেক কিছুও আছে, অনেক তোমার এক্সটার্নাল ফ্যাক্টর আছে, হ্যাঁ, ফ্যামিলি হ্যাঁ। আছে, সোসাইটাল প্রবলেম আছে। তো এইগুলার জন্য তুমি যদি চাও যে আমি আমার সিচুয়েশন নিয়ে এখন স্যাটিসফাইড থাকবো, আমি এর থেকে বেশি কিছু চাই না, বা আমার এর থেকে উচ্চাকাঙ্ক্ষা আর নাই, কিন্তু তুমি চাইলেও ওই জায়গাটাতে স্টপ করে দিতে পারবে না। তোমার ফ্যামিলি তোমাকে বলবে কি যে না, দিস ইজ নট এনাফ ফর ইউ, ইউ হ্যাভ টু গো ফার্দার। তোমার হচ্ছে যখন ফ্যামিলি হবে, আই মিন তোমার ওন ফ্যামিলি হবে, তখনও তুমি এক্সটার্নাল আরো প্রেশার আসবে, তোমার আশেপাশে পিয়ার প্রেশার আসবে, যে কিরে তুই তো তো তারও অনেক পটেনশিয়াল ছিল, তুই কেন এখানে এসে থেমে গেছিস, এটা কর ওইটা কর। মানুষজন দেখবা সাজেশন দিতেই থাকবে। তো তোমারও তখন এক পর্যায়ে মনে হবে কি যে কি রে, আসলে তো মানুষ এত কিছু করতেছে, আমি কেন এখানে থেমে আছি। তো এটাও একটা ব্যাপার, তুমি চাইলেও পারবে না যে যেখানে আসো সেখানে মানে ফুল স্টপ হুম। দিয়ে ওটাকেই কন্টিনিউ করতে। হ্যাঁ, এটা ওইটাই। স্যালভেশনের যে ব্যাপারটা, যে তুই যখন ওই লেভেলে পৌঁছে যাবি যে মানে কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস বা কোনো পার্থিব জিনিস তোকে এফেক্ট করতেছে না, তুই কিভাবে আসিস লাইফে সেটা নিয়ে তুই হ্যাপি, এটা তোকে অ্যাচিভ করতে গেলে তোর লাইফে কোনো স্ট্রিংস থাকা যাবে না। তুই যেদিন উইদাউট এনি স্ট্রিংস লাইফ শুরু করতে পারবি, তুই এই স্যালভেশন অ্যাচিভ করতে পারবি, তার আগে তুই কখনোই পারবি না। হ্যাঁ, এই ধরনের ওইটা। মানুষের সবারই দেখবা যে হচ্ছে ফ্যামিলির সাথে কোনো অ্যাটাচমেন্ট নাই, বা তারা হুম। যদি বিবাহিত হয় বা বাচ্চা কাচ্চা আছে তার, এরকম যদি হয় তারা, তো দেখবা যে তাদের ফ্যামিলি থেকে তাদের প্রতি অনেক কমপ্লেন, যে সে তো হচ্ছে ফ্যামিলিকে টেক কেয়ার করে না, ফ্যামিলিকে দেখে না, এই সেই, তার তার নামে অনেক কমপ্লেন, পুরা পুরা তার 14 গোষ্ঠী ধরে তাকে হচ্ছে একদম শুলে চড়ায় দেয়, যে অমুক এই করছে সেই করছে, বিয়ে শাদী করে মেয়েটার জীবন নষ্ট করে দিচ্ছে, ছেলে মেয়েগুলোর দিকে তাকায় না। সো এই ধরনের অনেক ফ্যাক্টর আছে যে কারণে মানুষ আসলে ওই নিজেকে নিয়ে স্যাটিসফাইড হতে পারে না, এবং একটা পর্যায়ে গিয়ে আই ডোন্ট কেয়ার টাইপের অ্যাটিটিউড দেখাইতে পারে না। কিন্তু যারা পারে তারা হয় জীবনে অনেক হতাশ হয়ে গেছে, আদারওয়াইজ তাদের মনে হয়েছে যে না, আমি আসলে এনাফ করে ফেলছি, আমার এর থেকে বেশি কিছু করার আর দরকার নাই। আমি এক পর্যায়ে পৌঁছে গেছি, আমার ফ্যামিলিতে যারা আছে বা আমার আশেপাশে যারা আছে, দে ক্যান টেক কেয়ার অফ দেমসেলভস, সো আমি এখন আমারটা দেখি। কিন্তু এই পর্যায়ে পৌঁছানোর জন্য অনেক কাঠখড়া পোহাইতে হয়, অ্যাটলিস্ট আমাদের মতো কনটেক্সট থেকে যারা আসে বা আমাদের মতো কান্ট্রিজ থেকে যারা আসে। বাইরে আবার এটা বেশ পপুলার টাইপের, বা অনেক অ্যাভেলেবল এরকম মানুষ করে যারা আছে। হ্যাঁ, ওইখান থেকে কারণ মানে আসলে আমি পরে বলতেছিলাম আর কি, হ্যাঁ, যে যেমন মানে পার্থিব জিনিসপত্র বা চাওয়া পাওয়া থেকে মুক্তি পাওয়ার যে ব্যাপারটা, ওখান থেকে আমি হচ্ছে গৌতম বুদ্ধতে চলে গেলাম আর কি। আমি বলতেছিলাম যে আসলে গৌতম বুদ্ধের মতন ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে, রাজা বাদশার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসলে এরপর হচ্ছে আমার বউ বাচ্চাকে আমি ফেলে রেখে চলে গেলেও আমি জানি যে ওদেরকে টেক কেয়ার করার মানে সব ব্যবস্থা আছে, আমার ওদেরকে নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নাই। তখন হচ্ছে আমরা আসলে ওই লেভেলটাতে যেতে পারবো, এর আগে না। এবং হচ্ছে ওই রেসপন্সিবিলিটি সেক্টরটা কিন্তু থেকেই যায়। সেটা হচ্ছে ধর তুই অনেক বড় লোক হওয়ার পরে এবং তোর বাচ্চা কাচ্চাকে ঠিক মতো এনাফ টাকা পয়সা দিয়েও তুই আজকে একটা সেলিব্রেশনে চলে গেলি, তুই কারোর সাথে কোনো স্ট্রিংস রাখলি না, তারপরেও কিন্তু তখন তোর বাচ্চা কাচ্চার বল বা তোর ওয়াইফের বল বা তোর হাজবেন্ডের বল, সেটা ছেলে হোক মেয়ে হোক, দুইজনের ক্ষেত্রে বলতেছে, সে যারই হোক না কেন, তার তার সাইড থেকে একটা ডিমান্ডের জায়গা থেকে যায় যে আমি তাকে হাজবেন্ড হিসেবে পাই নাই বা ওয়াইফ হিসেবে পাই নাই। তো ওই হ্যাঁ, যে ওই স্ট্রিংসটা থেকে নিজেকে বের করার জন্য আসলে এটা শুধু সমাজের ব্যাপার না, নিজেরও অনেক পাওয়ার থাকা লাগে যে আমাকে এই জিনিসটা এফেক্ট করতেছে না, আমি এই স্ট্রিংসটা থেকে বের হয়ে আসতে পারছি, বা হচ্ছে এই জিনিসটা মানে এটা করা না করা আমাকে কি বলবো গিল্টটা দিচ্ছে না, এই গিল্টটা থেকে বের হয়ে আসা আসলে খুব পাওয়ারফুল একটা কাজ। মানে আমি এটাকে গ্লোরিফাই করতেছি না, আমি গৌতম বুদ্ধের এক্সাম্পলটা থেকে বললাম আর কি। আচ্ছা, যাই হোক, আমরা অনেক ভারী হয়ে গেছি, মহল অনেক ভারী হয়ে গেছে।
এমনিতেও সমস্যা হচ্ছে কি জানিস, আমাদের তিনজনেরই সমস্যা হচ্ছে না আমরা ওই আধ্যাত্মিক পর্যায়ে পৌঁছাইতে পারবো, না জীবনে ওই লেভেল অফ সাকসেসে পৌঁছাইতে পারবো যেখানে হচ্ছে পিছন ফিরে তাকাইতে হবে না, বা মাসের শেষে হিসাব করতে হবে না যে আচ্ছা বেশি খরচ হয়ে গেছে। হয়তো হয়তো তুই একটা টাইমে গিয়ে, ধর তুই অনেক হার্ড ওয়ার্ক করলি, ঠিক আছে, একটা সময় গিয়ে, আসলে আমরা তিনজনই এখনো ক্যারিয়ারের খুবই খুবই আর্লি স্টেজে। তো ধর আর 10 বছর পরের কথা চিন্তা কর, ধর আরো 10 বছর পরে গিয়ে তুই একটা ভালো অ্যামাউন্টের স্যালারিতে আসলি এবং তুই লাইফে একটা রিস্ক নিতে চাইলি, তুই কিছু লোন নিলি, বা তুই যতটুকুই সেভিংস করতে পারলি সেটা নিয়ে কিছু লোন নিয়ে, ধর হচ্ছে তুই কোনো অ্যাসেট, মানে জেনারেশনাল ওয়েলথটা তো এভাবেই আসে, হয় কেউ কোম্পানির উপরে আনিছে, বা কেউ অনেক অ্যাসেট কিনছে, কেউ নিজের বিল্ডিং দাঁড় করাইছে, এরকম। তো ধর তুই আর 10-15 বছর পরে এরকম একটা ইনকামে আসলি যে তুই লোন নিয়ে বেশ কিছু জায়গায় জমি কিনলি, সেখানে বিল্ডিং দিলি, বা অন্য কোনো অ্যাসেটে তুই হচ্ছে ইনভেস্ট করলি। তো তোর যে জীবনটা, যেহেতু তুই ফার্স্ট জেনারেশন এই রিস্কটা নিচ্ছিস এবং হচ্ছে ইউ আর লিপিং ফর ইট, তো তোর বাকি মনে কর মিড 60s পর্যন্ত তোর এই লোনটা শোধ করতে করতেই হচ্ছে তোর কেটে যাবে। হয়তো হয়তো তুই কমফোর্টেবল লাইফ পাবি, আমি বলতেছি না তুই পাবি না, বা এটা কখনোই পসিবল না ফার্স্ট জেনারেশন হিসেবে। হয়তো মাস শেষে তোর বাজার করার কথা চিন্তা করা লাগবে না, তোর বাজেট জিনিসপত্র কেনা লাগবে না, কিন্তু তো অ্যাটলিস্ট 60s পর্যন্ত তোর এই লোনটা থাকবে। তারপরে গিয়ে তোর পরের জেনারেশন বা তোর অফস্প্রিং গিয়ে এটা হচ্ছে উইদাউট এনি টেনশন এনজয় করতে পারবে, তার আগে পারবে না। ওইটাই, যাই হোক, কি আর করা যাবে, তাই, কিছু হইলে করার নেই। হয়েছে, না হলে না হলে। কিন্তু আমরা এইগুলা কথা বললে আবার মানুষের কাছে, আমি অনেকগুলো বাংলাদেশি পডকাস্টে দেখছি ওনারা অনেক বিজনেসের কথা বলতেছে এবং অনেকে অনেক ভালো করতেছে বিজনেস নিয়ে। হয়তো আমাদের ওরকম এক্সপার্টিস নাই, এই জন্য আমরা সবসময় হতাশার কথা বলি। আমাদের এক্সপার্টিস হচ্ছে এক্সপার্টিস হতাশা, নাই বলতে ব্যাপারটা ফ্রাস্ট্রেশন। ওরকম না। এখন এখানে ওই যে ফ্যাক্টরস এর আসলে অভাব নাই। যেমন তুই উম, থাক, এটা নিয়ে হচ্ছে আমরা নিজেদের মধ্যেই কথা বলাটাই ভালো। এটা হচ্ছে এখানে বলতে গেলে ডিটেলস অনেক শেয়ার করতে কন্ট্রোভার্সি হবে, চলে আসবে অনেক, হ্যাঁ, অনেক ডিটেইলস প্লাস শেয়ার হচ্ছে করতে হবে। পার্সোনাল ডিটেলস অনেক শেয়ার করতে হবে, রিজনস অনেক শেয়ার করতে হবে। তো আমার ধারণা আমরা তিনজনই বুঝতেছি যে কোথায় কোথায় ব্যাপারগুলা আমাদের জন্য হিন্ড্রেন্স। তো এই আর কি, অনেক সময় অনেক কিছু চাইলেও সম্ভব হয়ে ওঠে না। এখন ওই যে আমি পারবো বলে সোলাইমান সুখনের মোটিভেশনাল স্পিচে মোটিভেটেড হয়ে সকালবেলা উঠে আমি পারবো বলে নেমে পড়লে সবকিছু করা যায় না, সবকিছুর জন্য জায়গা, সময় মিলতে হয়। আদারওয়াইজ আমার হাতে এখন 10 লাখ টাকা থাকলেও অনেক কিছুই করে দেয়া সম্ভব না। দেখ, আমি কারণ একটা ছোট এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে ধর আমি হচ্ছে কোনো প্যারেন্টস কে অ্যাটাক করে বলতেছি না, আমি আমার নিজের প্যারেন্টস কেও অ্যাটাক করে বলতেছি না। আমার প্যারেন্টস কে যদি আমার অ্যাটাক করার দরকার হয়, আমি কথা বলার সময় বলে নিব যে এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে তোমরা ভুল ইন্টারপ্রিটেশন দিছো বা সামথিং, যাই হোক। কিন্তু একটা মেয়ে হয়ে, ধর আমরা তিনজনই তো এখন হচ্ছে আহ, যাই হোক, এই আমরা তিনজনই এবছর 30 হব। তো আমরা ক্যারিয়ার বল বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বল, সেটার ক্ষেত্রে যেই পর্যায় পর্যন্ত পৌঁছেছি, বাসায় কথা বলার সময় দেখবি একটা সিম্পল একটা জিনিস, কিন্তু 2 দিন পর পরে দেখবি একটা কথা বলবে কি, যে এত পড়াশোনা না করাইলে এই তো পারতাম, ছোটবেলায় হাই স্কুল পাশ করে বিয়ে দিয়ে দিলেই তো ভালো বিয়ে হয়ে যায়। তো এই কথাটা খুবই লাইট শোনা যায় এবং আমরা আমাদের সোসাইটিতে কথাটাকে খুব লাইট করে নিছি, কিন্তু ব্যাপারটা লাইট না। দেখ তুই, তোর এই পর্যন্ত আসতে কিন্তু তোর অনেক কষ্ট হয়েছে, হ্যাঁ তোর বাবা মা এফোর্ট দিতে, কিন্তু মেইন এফোর্টটা কিন্তু তোর, কারণ অ্যাচিভমেন্টটা তোর। এটাকে হচ্ছে সবসময় কি বললে মিনিমাইজ করা হচ্ছে যে আমাদের জীবনের অ্যাচিভমেন্ট তখনই হইতো যখন আমার একটা ভালো বিয়ে হইতো, তার মানে ওই হাই স্কুল পাশ করে বিয়ে করে ফেললেই ওইটা, তার মানে আমি নিজেকে মোর সাকসেসফুল বলতে পারতাম তার থেকে, আমি এখন যেমন আছি তার থেকে। এটা হচ্ছে খুবই ছোট্ট একটা এক্সাম্পল, এরকম সবকিছু সব স্টেপে 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 স্টেপেই আমাদের অনেক হিন্ড্রেন্স আছে। কোনো যে কোনো লাইফের কোনো একটা স্টেপেই যাইতে গেলেই
হচ্ছে আমরা কখনো পুশ পাই না, আমরা সবসময় পুল পাই। এটা হুম। আমি সবার জন্য বলতেছি না, আমি আমাদের তিনজনের কথা বলতেছি। এটা হচ্ছে মেজরিটি পার্সেন্টেজে এইটাই অবস্থা। আমাদের সোসাইটিতে, হ্যাঁ, মেজরিটি মানে ফিমেল, মানে মেয়ে যারা আসলে তাদের ম্যাক্সিমামকে আমার মনে হয় 80%-এরই এই ব্যাপারটা ফেস করতে হয়। দেখা যায় যে ক্লাস 10-এর পরই হয়তো তারা মোটামুটি মেন্টালি প্রিপেয়ার্ড হওয়া শুরু করে যে যে কোনো সময় আমার বিয়ে হয়ে যাবে, কারণ ফ্যামিলি থেকে ওদেরকে এই কথাটাই বলতে থাকে যে বিয়ে করতে হবে, বয়স হচ্ছে। দেখা যাচ্ছে এখন হয়তো আরেকটু ইয়ে হয়েছে, বাট আমরা নিজেরাই যখন এসএসসি এইচএসসি শেষ করতেছিলাম, আমাদের অনেক ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, ওরা তখন থেকেই ইয়ে করতেছে, সংসার করতেছে, ফ্যামিলি সামলাচ্ছে। তো ওরা জানতোই যে ওদের আলটিমেটলি এটাই করতে হবে, আসলে এর বাইরে কোনো কিছু চিন্তা করে লাভ নাই, কারণ ওরা ওই সাপোর্টটা পাবেও না। আর ওদের পক্ষে সম্ভব না যে ফ্যামিলির সাথে ফাইট করে তারপর গিয়ে নিজের আইডেন্টিটি ক্রিয়েট করার যে ব্যাপারটা। তো আমরা যতদূর আসছি। মনে কর মনে হ্যাঁ, কর বল। ওটা হইলো, ওদের বিয়ে হইলো, ওরা হয়তো হ্যাপি আছে, হ্যাপিলি সংসার করতেছে, ওরা হ্যাপি, ওদের ফ্যামিলি হ্যাপি। ইটস ওকে, আই এম নট কমপ্লেনিং অ্যাবাউট দ্যাট। দ্য মেইন হুম, হুম, থিং ইজ যে তুই তোর জীবনে এত কিছু করার পরও বাইরে থেকে ব্যাচেলার্স করলি, তুই মাস্টার্স করলি, তুই পিএইচডির জন্য চেষ্টা করতেছিস, তুই জব করতেছিস বা করতেছিস না, যেটাই করিস না কেন, বা লাইফে বা ফ্রিল্যান্সিং করতেছিস, বা লাইফে যতখানি তোর অ্যাচিভমেন্টে আসছিস না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে সবকিছু জিরো হয়ে যায় ওই একটা কথায়, যখন তোকে বলা হয় যে এর থেকে তো হাই স্কুল পাশ করার পর বিয়ে দিয়ে দিলেই পারতাম। হ্যাঁ, ওইটাই এতদিন আর কি। অপেক্ষা করা লাগতো না। এত বসে থাকা, আচ্ছা যাই হোক, ওটা বলেও আসলে এখন, তবে হ্যাঁ, এটা ওয়ান অফ দ্য মেইন রিজনস যে চাইলেই সবকিছু সব জায়গায় শুরু করা যায় না। হুম, কারণ আলটিমেটলি আমাদের হচ্ছে নিজস্ব আইডেন্টিটি বলে কখনো কিছু হয় না। আর যাই হোক, ওকে, দ্যাটস অ্যানাদার থিং। হুম। আজকে কি আমাদের সবার মনে হ্যাঁ, হচ্ছে মুড একটু ডাউন হয়ে আছে? না না না, আমি হচ্ছে একটু আগে জাস্ট একটা মুভি শেষ করে আসলাম। সেটা হচ্ছে, আমি জানি না তোরা দুজনের কেউ দেখছিস কিনা, নেটফ্লিক্সে আছে, রাইফেলস ক্লাব, ইন্ডিয়ান মুভি। দেখছিস দুজনের কেউই? না না না, আমি দেখিনি। আচ্ছা, আমিও মুভিটা দেখিনি। দেখিস। মুভিটা হচ্ছে তোর খুবই সিম্পল একটা কাহিনী। উম, আহ, মনে কর যে গোলাগুলির কাহিনী একদমই, হচ্ছে তোর কোনো রোমান্টিক মুভি না বা এই টাইপের কিছুই না। পুরাই গোলাগুলির মুভি, কিন্তু ছোট্ট একটা মুভি, 1.5 ঘন্টার। কিন্তু পুরাটা টাইমই বেশ সাসপেন্স আছে। ভাল লাগবে যেহেতু তোরা ফ্লেয়ারের বেশি ভাল লাগবে, কারণ ও হচ্ছে একটু ভায়োলেন্ট গোলাগুলি মুভি পছন্দ দেখতে করি। পছন্দ করে। তো এটা হুম। ভায়োলেন্টও বলা যাবে না, সাসপেন্স থ্রিলার টাইপের, হালকা পাতলা গোলাগুলি আছে, কিন্তু মুভিটা খুবই সুন্দর। দেখিস, আমি হচ্ছে প্লট বা কাহিনী কিছুই বলতেছি না। আচ্ছা ঠিক আছে। পডকাস্ট শেষ করে তোরা আজকে দেখতে পারিস, ভাল লাগবে। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। হয়তো কালকে দেখতে পারবো আমি, কারণ পডকাস্ট শেষ করার পর আমার আবার এখানে একটু মানে লেট যাই হয়ে হোক যাবে। আর কি, দেখিস, হুম। দেখে জানাস হ্যাঁ। কেমন লাগলো। আমার কাছে বেশ ভালো লাগছে আর কি। আচ্ছা, আমি মুভির আজকে কথা পুরানা। যেহেতু, হ্যাঁ, বল হ্যাঁ, বল। আচ্ছা, মুভির কথা যেহেতু হচ্ছে, তো আমি একটু বলি। আমি আজকে একটা, এটাকে কি বলা যায়, মানে একটা ভিডিও দেখতেছিলাম আর কি ইউটিউবে। তো এটা হচ্ছে ওই যে একটা হিন্দি মুভি আছে না, রঞ্জনা। হুম। রঞ্জনার এক্সপ্লেনেশন বলবো কিনা জানি না, মানে থাকে না ওই যে যারা হচ্ছে কি বলে, গল্প বলে বা কবিতা বলে, তারা ওরকম একজন মানুষ। উনি হচ্ছে স্টেজে গিয়ে, মানে মঞ্চ নাট্য টাইপের ব্যাপারের মতো একটা জিনিস আর কি, যে সে স্টেজে যে এই মুভিটাকে একদম স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করতেছে, অ্যান্ড প্রতিটা স্টেপে স্টেপে হচ্ছে সে যেটা বলতেছে যে আহ, মানে মুভির সিনারিওর সাথে ম্যাচ করে ব্যাপারগুলো এক্সপ্লেইন করতেছে আর কি, যেটা আসলে আমরা মুভি দেখার সময় কখনো চিন্তা করি নাই যে এই ঘটনাটার পেছনে এই এই এক্সপ্লেনেশনটা ছিল বা থাকতে পারে। আর তার সাথে হচ্ছে তার আশেপাশে মিউজিক্যাল ইয়েটাও ছিল, মানে সবাই বসেছিল কিবোর্ড নিয়ে, তারপর সিঙ্গার বসেছিল। তো প্রত্যেকটা প্রত্যেকটা মোমেন্টের পর পর যেসব গান টান আসে ওগুলাও তারা গাইতেছিল আর কি।
তো আমার কাছে খুবই ভালো লাগছে ব্যাপারটা। তো বেসিক্যালি সে যেটা বলছে, এই রাঞ্ঝানা মুভিটা হচ্ছে ভালোবাসার মানে 7টা স্টেপকে বোঝানোর জন্য মেইনলি এই মুভিটা বানাইছে আর কি, একদম বেসিক থেকে। মানে এই যে ভালোবাসা যখন শুরু হয় এরপর থেকে প্রত্যেকটা স্টেপ পার করে করে লাস্টে গিয়ে একদম যে ও মারা যায় মানে তার ভালোবাসার ইয়েটা নিয়ে। তো আমার কাছে এক্সপ্লেনেশনটা খুব ভালো লাগছে আর কি। তারপর আমার মনে হলো যে আসলে মুভিটা আমি কখনো এতটা ডিপলি চিন্তা করে কোনোদিন দেখি নাই। আমি এই ভিডিওটা তোদের সাথে শেয়ার করবো ভাবছিলাম, বাট ভিডিওটা অনেক লেংদি, সেজন্য পরে আর শেয়ার করা হয় নাই। কিন্তু আমি ভাল আসলে লাগবে রাঞ্ঝানা খুবই। মুভি দেখি নাই। ও আচ্ছা, তুমি তোরা আর ফার্স্টে একটা মুভি দেখি আমি। বলো। না, বলতেছি তুমি ফার্স্ট হচ্ছে এক্সপ্লেনেশনটা দেখে যদি মুভিটা এখন দেখো, যেমন আমার আবার দেখতে ইচ্ছা করতেছে। আমি আসলে এইভাবে চিন্তা করে মুভিটা দেখি নাই আর কি। আমি এটা দিব না। আচ্ছা, পাঠায় ওর লিঙ্কটা, দেখেই আমি তারপরে নিজেও দেখবো না। আসলে মুভিটা দেখিনি, কারণ হচ্ছে আমি শুনছি এই মুভিটা অনেক সুন্দর এবং মুভিটারও আমি অনেক কথা শুনছি, কিন্তু মুভিটা আমার কখনো দেখা হয়নি। কারণ ওই হ্যাঁ, সময়টাতে মেবি হচ্ছে ওই যে তোর সোনম কাপুর ওই বিভিন্ন ধরনের টক শোতে এসে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলা শুরু করছিল, যে হ্যাঁ, হ্যাঁ। মানে ওই সময়। হ্যাঁ, এই জন্যই আমি মেইনলি দেখি নাই, আমার ধারণা। কিন্তু মুভিটা অনেক সুন্দর আমি কিন্তু শুনছি। হ্যাঁ, এই মুভিটা খুবই ভালো হয়েছে। আর হচ্ছে যেমন এই যে রিসেন্টলি তুই যখন ইমতিয়াজ আলীর লাইলা লাইলা মাজনু না মুভিটার নাম, ওইটা হুম, হুম, দেখে, হুম। হ্যাঁ ওটা দেখে যেরকম একটা ফিলিং মানে এখন কাজ করে আর কি ব্যাপারটা। আমার মনে হয় রঞ্জনা মুভিটা যদি এখন দেখিস তাহলে ওরকম একটা ভাইব পাবি আর কি। তার আগে হচ্ছে ভিডিওটা দেখলে আরো বেশি তুই ইয়ে করতে পারবি, তোরা রিলেট আরেকটা করতে মুভি পারবি আর দেখিস, কি। ওটা হচ্ছে সূক্ষ্মদর্শিনী। ওটাও তোর সাউথের একটা মুভি, ওই যে নাজরিয়া নাজিম আছে না, বেঙ্গালুরু ডেজের ওই মেয়েটা, ওর হুম। এই মুভিটাও অনেক আমি আসলে সুন্দর। সাউথ গুলার নাম জানি না। ব্যাঙ্গালোর ডেজ আমি দেখছি, কিন্তু আমি তোকে দেখেছিলাম মনে হয়, কিন্তু আমি অ্যাক্টর গুলার নাম জানি। ওই যে ওদের তিনটা কাজিনের মধ্যে মেয়ে যেটা থাকে, ওর মুভি আর কি। আচ্ছা, 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 হ্যাঁ, যার বিয়ে হয়, বিয়ে দিয়ে শুরু হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ, তো ওটার আমি ট্রেলার পাঠাবো নে, লিংক পাঠাবো নে, ওটাও মুভিটা দেখিস, ওটাও বেশ সুন্দর মুভি। মানে হুম। খুবই চমৎকার একটা মুভি, এক্সপেক্ট করতেও পারিস। অনেক মুভি দেখে দেখে অনেক সময় প্লট টুইস্ট ধরে ফেলা যায়, কিন্তু মুভিটা সুন্দর আর কি, বেশ সুন্দর। আমি হচ্ছে ইদানিং ইয়াগুলা দেখতেছি, তোর হচ্ছে পুরানা কিছু মুভি যেগুলা অনেকদিন আগে দেখছি এবং ওই সময় দেখে খুব ভাল লাগছিল, কিন্তু মুভির প্লট মোটামুটি ভুলে গেছি। যেমন তোর মেন ইন ব্ল্যাক, তারপরে নাও ইউ সি মি। এগুলা হচ্ছে ওই যখন প্রথম আসছিল তখনই দেখছিলাম, তারপরে আর অনেকদিন দেখি নাই। আর আমি হচ্ছে মাঝে এত এত মুভি এবং সিরিজের মধ্যে থাকি যে আমি খুবই তাড়াতাড়ি প্লট ভুলে যাই। যেমন মনে কর, আমি এই লাস্ট উইকে মনে হয় আমি 3টে সিরিজ শেষ করছি নেটফ্লিক্সে। এবং তো আমি আবার এই মুভিগুলো আবার রিওয়াচ করতেছি। মুভি আমিও ভুলে যাই কিছুদিন পরে, আমি হ্যাঁ, রিসেন্ট দেখা মুভির প্লটই ভুলে যাই কয়েকদিন পরে। মনে থাকে না এগুলো এমনিও। হ্যাঁ, আমি এরকম বইয়ের প্লট অনেক ভুলে যাই। আমার মনে আছে যে এরকম বহু বই আছে যেটা হচ্ছে আমি দুইবার, যেমন ওই যে কয়েকদিন আগে শুনলে সেই সময় পড়তেছিলাম, তখনই আমার মানে খুব কম জায়গা আছে যেগুলোতে আমার ওই যে ডেজা ভুটা হয়েছে, যে ও আমি এই জায়গাটা তো পড়ছি, ও আমি এই কাহিনীটা তো জানি। যেগুলা মনে কর বারবার অনেক ডিসকাস করা হয়েছে, যেমন মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে সেই সময় যখন কলেজে থাকতে পড়তেছিলাম, এবং তখন যখন তোদের সাথে ডিসকাস করতেছিলাম মানে বাপের সাথে, তখন রিপের সাথে ডিসকাস করা হয় না। বাট ওই মাইকেল মধুসূদন দত্তর কিছু কাহিনী যেগুলা, ওইগুলা হয়তো হচ্ছে কিছু কিছু জিনিস পড়ার সময় মনে হচ্ছিল যে ও হ্যাঁ এগুলো তো পড়ছি, বাট বেশিরভাগ কাহিনী আমি একদমই ভুলে গেছি, আমার কিছুই মনে নেই। হ্যাঁ, বইয়ের ক্ষেত্রে আমার ধারণা আমি এখন সব বই পড়তে গেলেই পুরান বই, আমারও এরকম সেম অবস্থাই হবে, কিন্তু সমস্যা হচ্ছে হুম। বই পড়ার ধৈর্য হয় না। আমি হচ্ছে এমনকি ওই যে বাবলি মুভিটা যখন আসলো, আমি ট্রেলার দেখে ভাবতেছিলাম যে আমি যখন বইটা পড়ছি কাহিনী কি এরকম ছিল, মানে আমার মাথা থেকে পুরা কাহিনীটাই ছুটে গেছে। বাবলি বাবলি বইটা মুভি খুবই আমি দেখি সুন্দর। নাই, ট্রেলার না, দেখছি। মুভি আমিও দেখি এবং নাই। হচ্ছে ট্রেলার দেখে এবং ক্যারেক্টার গুলাকে দেখে আমি মোটামুটি অনেক হতাশ। কারণ হচ্ছে আহ উম, কারোর ক্যারেক্টারের সাথেই কোনো হচ্ছে অ্যাক্টরকে আমার ধারণা ওরা ইয়া করতে পারে নাই। হুম।
ম্যাচ করতে আমার পারে নাই। মনে হয় এখানে শুভশ্রী একটা খুবই রং কাস্টিং ছিল। হ্যাঁ। হ্যাঁ, একদমই একদম এই মুভি, বাবলি একদমই শুভশ্রী না, মানে শুভশ্রী একদমই বাবলি না। ও অন্য কিছু, কিন্তু বাবলি না। ও কেমন অ্যাক্ট করছে এটা অনেক পরে আসতেছে, কিন্তু বাবলি যেহেতু একটা বই থেকে করা, সো এই এই বইয়ের অন্যতম একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাবলির অ্যাপিয়ারেন্সটা, ওর চেহারা কেমন এবং ওর খানিকটা বইটা, এই বইটা আমি বলবো যে হচ্ছে নায়িকা কেন্দ্রিক, এটা হচ্ছে নায়ক কেন্দ্রিক নায়ক বই না। কেন্দ্রিক না। না না, হ্যাঁ, এটা হচ্ছে, বইয়ের নামেই তো নায়িকার নামে। হ্যাঁ বই, তো এই বইয়ের অন্যতম একটা ইম্পর্টেন্স হচ্ছে ওর পার্সোনালিটির থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওর লুক, ওর অ্যাপিয়ারেন্সটা। তো সেই ক্ষেত্রেই খুবই রং একটা কাস্টিং হয়েছে। এই আমি হচ্ছে এই জন্যই মুভিটা আরো দেখি নাই, মানে আমার কাস্টিংটাই পছন্দ হয় নাই। তো আমার মনে হয়েছে বাবলি বইটা আমার অনেক পছন্দের একটা বই, লাইক খুবই স্পেশাল একটা জায়গা ওটা আমার জন্য। তো আমি ওটা আর কি নষ্ট করতে চাই নাই। মুভিটা দেখে আমার কাছে মনে হয়েছে যে একদমই মুভিটা আপ টু দা মার্ক হবে না। তো আর হচ্ছে এই যে সেদিন বলতেছিলাম না, বই থেকে মুভি করার যখন হয় তখন ডিরেক্টরটা অনেক ইম্পর্টেন্ট। এটা মুভি ডিরেক্টর মোস্ট প্রবাবলি রাজ। তো সে হচ্ছে কমার্শিয়াল মুভির জন্য অনেক ভালো ডিরেক্টর। আই ডোন্ট থিঙ্ক যে সে বই থেকে একটা মুভি পুল আউট করতে পারবে। সো এটা যদি হচ্ছে তো ঋতুপর্ণ ঘোষ বা ওই যে নন্দিতা আর একটা জেনি কে আছে যে উনি ইয়ার ডিরেক্টর, ঠিক ঠিক যে। হ্যাঁ ওই যে প্রসেনজিৎ ঋতুপর্ণার ওই মুভিটার ডিরেক্টর যে, এরা হয়তো করলে তখন মুভিটা সুন্দর হইতে পারতো। তো আমি আসলে ওই ডিরেক্টরের ওপরে এবং পুরা কাস্টের উপরে ভরসা করতে পারি না, এই জন্য আমি মুভিটা দেখি নাই। বাবলি বাবলির মতোই থাক। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমাদের less than 2 minutes আছে। হ্যাঁ, কি করব আমরা এখন? বাবলি আমরা দেখবো। এখন নাচবো। নাচ, তুই হচ্ছে যে পেছনে নর্দার্ন নর্দার্ন লাইটস নিয়ে তুই নাচানাচি শুরু কর। আচ্ছা যে ঠিক আছে। এক্সপ্রেশন দিয়ে, ওয়াও। এখন কি তাহলে আমরা বাই বলবো? হ্যাঁ, আমরা বাই বলি নাকি হচ্ছে এক্সটেন্ড করতে চাস সেশন? আমার কোনো আপত্তি নেই, তোরা যাই বলবি আমি তাই করতে রাজি আছি। বিয়ে করো। হ্যাঁ। আমি বলছি খুঁজে দাও বিয়ে করো। একটু, ও রাজা আচ্ছা, খুঁজে দাও। আচ্ছা রাজা খুঁজবো না আমরা হচ্ছে এবার, এখানেই শেষ করি আপাতত। আচ্ছা কারণ ঠিক ঠিক আছে। আছে। হচ্ছে, কারণ আমরা আবার হচ্ছে ওই মুভি রিভিউতে চলে যাচ্ছি। মুভি রিভিউ খারাপ কিছু না, মানে বললাম আর কি যে আজকে একটা ভালো, হুম। অনেক ধরনের কথা বলার সেশন ছিল, অনেক কিছু নিয়ে বলছি আর কি। হ্যাঁ সেটাই, অনেক বলে ফেলেছি, নিজের জ্ঞান অনেক বিসর্জন দিয়েছি। হুম। বিসর্জন দাওনি তুমি, ওই যে বিসর্জন দেখছি না। বন্টন আচ্ছা করেছো। না, কথাটা স্লিপ অফ টাং হয়েছে বেসিক্যালি, সরি। হ্যাঁ, ঠিক আছে বন্টন তাহলে করেছো থাক জ্ঞান। তোরা, এই ঠিক ওকে। আছে। গাইজদেরকে বাই বাই দিয়ে টাটা বাই বাই। বাই। বাই বাই।